আচ্ছা, তাইলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। তো আমরা আজকের ক্লাসে আসলে হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের আগের ক্লাসে একটু বলছিলাম যে মেইনলি হচ্ছে তোমার আমরা হচ্ছে যে কিছু মানে বেসিক কনসেপ্ট টাইপের জিনিস পড়বো আর কি। ঠিক আছে, ধরো আমরা আগের ক্লাসগুলোতে তো দেখছি যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে কিন্তু আমরা পড়াশোনা করছি। তোমরা যদি ক্লাসগুলো একটু রিভিউ করো তাহলে দেখবা। তো আজকে হচ্ছে আমরা আসলে দেখবো যে এই টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এ ইমপ্রুভমেন্ট আনার বিষয়ে একটা মোটর ডিজাইনিং এ আমরা কি কি করলে আমাদের ডিজায়ার যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা পেতে পারি আর কি। ঠিক আছে, একটু প্র্যাকটিক্যাল টাইপ পড়াশোনা, থিওরিটিক্যাল পড়াশোনা, কোনো ম্যাথ নাই। সো জিনিসগুলো জাস্ট বুঝলেই হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের আসলে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা যে জিনিসটা দেখছি যে ধরো আমরা যদি আমাদের যে ইনিশিয়াল টর্কটা, সেই ইনিশিয়াল টর্কটা যদি আমরা হাই করতে চাই, তাহলে কিন্তু আমাদের কি হয়, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আসলে অ্যাড করা লাগে, তাই না? তো যেটা দেখা গেছে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে আসলে আমরা আমাদের টর্কের যেই টর্ক ভ্যালুটা, ইনিশিয়াল টর্কটা সেটাকে আমরা ইনক্রিজ করি। এবং টর্ক ইনক্রিজ করার ফলে আমাদের যেই লাভটা হয়, যে স্টার্টিং টর্কটা আমাদের খুব হাই দরকার ছিল সেটা আমরা পাই। কিন্তু আবার আরেকটা প্রবলেম হয় যে আমাদের এফিসিয়েন্সি অনেক লো হয়ে যায়। কথা বুঝতে পারছো? সো তাহলে আসলে জিনিসটা অনেকটা আমাদের জন্য বলতে পারো যে উভয় সংকট। যে আমরা চাচ্ছি যে হাই এফিসিয়েন্সি মোটরের, আবার আরেক দিক থেকে আমাদের আমরা এটাও চাই যে আমাদের জন্য স্টার্টিং টর্কটা হাই হোক। তাহলে এই যে দুইটা জিনিস, এই দুটা জিনিস যেহেতু একটা আরেকটার অপোজিট অ্যাটিটিউড শো করতেছে, তাহলে আমাদের কিন্তু একটা ট্রেড অফ করতে হবে। অর্থাৎ দুটার মধ্যে আমাদের একটা একটা ট্রেড অফ করে একটা এমন একটা জায়গায় আসতে হবে যে হ্যাঁ, যাতে করে আমরা দুটাই মোটামুটি এনশিওর করতে পারি। সেই কথাবার্তাগুলো এখানে বলছে, দেখো যে একটা মোটর, এ মোটর উইথ লো রেজিস্ট্যান্স হ্যাজ আ লো স্টার্টিং টর্ক, হাই স্টার্টিং কারেন্ট বাট হাই এফিসিয়েন্সি, এন্ড ভাইস ভার্সা। অপোজিটটাও সত্যি। তুমি যদি হাই রেজিস্ট্যান্স তুমি হচ্ছে যদি নাও, তাহলে তুমি হাই স্টার্টিং টর্ক পাবা, লো স্টার্টিং কারেন্ট পাবা, বাট লো এফিসিয়েন্সি হবে। সো আমরা আমাদের টার্গেটটা কি, একটা যখন ইন্ডাকশন মোটর ডিজাইনার ডিজাইন করবে তার টার্গেটটা হচ্ছে যে আমরা এই কনফ্লিক্টিং দুটা রিকোয়ারমেন্ট, যে হাই স্টার্টিং টর্ক আর গুড এফিসিয়েন্সি, এই দুটার মধ্যে সে একটা কম্প্রোমাইজ করবে, একটা ট্রেড অফ করবে। তো সেটাই আসলে কিভাবে কি করব সেটা হচ্ছে আমরা আসলে এখন দেখবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটা ছোট একটা গ্রাফ দেখি, তাহলে জিনিসটা একটু বোঝা যাবে। এখানে তোমরা দেখো যে আমরা যদি লো রেজিস্ট্যান্স নিই, তাহলে আসলে আমাদের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কেমন হচ্ছে। এখানে তোমরা যদি খেয়াল করলে দেখো, তাহলে আমি একটু ইয়ে দিয়ে বুঝাই, যে এইটা হচ্ছে আমাদের লো রেজিস্ট্যান্স। তাহলে এখানে তোমরা খেয়াল করলে দেখো যে লো রেজিস্ট্যান্স যখন আমি নিচ্ছি, তখন কিন্তু আমার দেখো যে এই গ্রাফটা কিরকম হচ্ছে। এই গ্রাফটার কিন্তু স্টার্টিং টর্কটা খুবই হাই হচ্ছে। দেখছো স্টার্টিং টর্কটা কিন্তু আমাদের কি হচ্ছে, স্টার্টিং হাই না, সরি, স্টার্টিং টর্কটা আমাদের কি হচ্ছে, খুবই লো হচ্ছে। ঠিক আছে, বাট এফিসিয়েন্সি আমরা গুড পাচ্ছি। অন দা আদার হ্যান্ড, আমরা যদি হাই রেজিস্ট্যান্স নিই, তাহলে কিন্তু দেখো আমরা অনেক হাই স্টার্টিং টর্ক পাচ্ছি, বা সেই ক্ষেত্রে আমাদের আবার এফিসিয়েন্সিটা লো হয়ে যাচ্ছে। সো হোয়াট শুড ইউ ওয়ান্ট? উই অ্যাকচুয়ালি ওয়ান্ট দিস টাইপ অফ কার্ভ, where we will get an enough starting torque and we'll get a moderate efficiency. So that's why আমরা আমাদের যে ডিজায়ার্ড কার্ভটা সেটা কিরকম, সেটা হচ্ছে যে আমাদের এই রিজিয়ন পর্যন্ত দেখো, ইট অ্যাক্টস অ্যাজ হাই আর টু কার্ভ, অ্যান্ড ফর দিস রিজিয়ন ইট অ্যাক্টস অ্যাজ লো আর টু। ক্লিয়ার? সো তাহলে আমাদের এমন একটা সিস্টেম দরকার যে আমাদের ইনিশিয়াল ক্ষেত্রে সে হয়তোবা আমাদেরকে লো রেজিস্ট্যান্সের হাই রেজিস্ট্যান্সের মতো অ্যাটিটিউড শো করবে, আর পরবর্তীতে লো রেজিস্ট্যান্স শো করবে। সেটা আসলে কিভাবে পসিবল? এটা পসিবল যে একটা ওয়েতেই, যে ইনিশিয়ালি আমি রেজিস্ট্যান্স কানেক্ট করব, বাট আমি পরবর্তীতে রেজিস্ট্যান্সটাকে ডিসকানেক্ট করে ফেলবো। এইভাবে কিন্তু আমার, বাট এই যে কানেক্ট ডিসকানেক্ট করে, এটা তো আসলে মুখের কথা না। একটা তুমি একটা হাই রেজিস্ট্যান্স দিয়ে তুমি স্টার্ট করে ফেলছো, চলার মাঝখানে তুমি হঠাৎ করে ডিসকানেক্ট করে ফেলবা, ইটস নট দ্যাট মাচ ইজি। ওকে, এই তাহলে আমরা কিভাবে এই কাজটাকে আসলে আমরা অ্যাচিভ করতে পারি, সেইটা নিয়ে আমরা পড়াশোনা করবো আর কি। So, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। আমি মেইনলি তোমাদের আজকের পড়ার যে মেইন কনসেপ্টটা সেটা এই দুই স্লাইডে বুঝানোর ট্রাই করছে আর কি। তোমরা কি বুঝতে পারছো? জি হুম, স্যার, বুঝছি স্যার। আচ্ছা। জি তো স্যার। আমাদের নেক্সট স্লাইডে পড়াশোনাগুলো আসলে হবে যে আমরা এই জিনিসটাকে কিভাবে অ্যাচিভ করতে পারি সেইটা। তো নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটা কথা বলি যে আমরা কিন্তু অলরেডি
যখন একদম প্রথম ক্লাসের দিকে বা লাস্ট রিভিউ ক্লাসে আমি আলোচনা করছিলাম যে আমাদের কিন্তু স্ট্যাটর মোটর রোটর দুইটা পার্ট থাকে, সো সেই রোটর উপর ভিত্তি করে ডিপেন্ড করে আমরা কিন্তু দুই ভাগে ক্লাসিফিকেশন করছিলাম। তোমাদের যদি মনে থাকে আর কি, একদম মানে এটা আমি আসলে শুরু থেকে বলে আসতেছি, একটা হচ্ছে স্কুইরাল কেজ আর একটা হচ্ছে কি ওন রোটর, তাই না? এই দুটো কিন্তু আমরা পড়াশোনা করেছি। স্কুইরাল কেজের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি না, আর যেটা ওন রোটর সেটার ক্ষেত্রে স্লিপ রিং এবং ব্রাশের মাধ্যমে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি। তো সেইগুলোর আলোচনাও কিন্তু সামনে আসবে আর কি। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে অ্যাড এক্সট্রা রোটর রেজিস্ট্যান্স at starting, so that we can achieve a high starting torque, and on the other hand, we want to remove it during normal running condition without slip rings and without operator or control circuit intervention. এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু স্লিপ রিং এবং মানে ব্রাশের মাধ্যমে কিন্তু আমরা যদি ওন রোটর মেকানিজম ইউজ করি তাহলে কিন্তু ইজিলি আমরা কাজটা করতে পারবো। বাট হোয়াই উইথাউট স্লিপ রিং, হোয়াই উইথাউট ওন রোটর মেকানিজম? একটা কারণ হচ্ছে কি, ওন রোটর ইন্ডাকশন মোটরটা একটু মানে কস্টলি হয়, এটার জন্য তোমার মেইনটেনেন্সের দরকার পড়ে, অপারেটরের দরকার পড়ে, বা এটা একটু কস্টলি। ঠিক আছে, আমরা আসলে কস্ট ইফেক্টিভ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এমন একটা মেকানিজম চাচ্ছি। ওকে ফাইন, আমরা রিমুভ করবো, বাট আমরা স্লিপ রিং ছাড়া, আমরা অপারেটর ছাড়া, আমরা কন্ট্রোল সার্কিট ইন্টারভেনশন ছাড়া আমরা এই কাজটা করতে চাচ্ছি। সো দ্যাটস আওয়ার টার্গেট। ওকে, সলিউশন কি? আগের মতোই আমরা হয় ওন রোটর ইন্ডাকশন মোটর ব্যবহার করব, অথবা আমরা ওই স্কুইরাল কেজ বা হাই টর্ক কেজ মোটর ব্যবহার করব। বুঝা গেছে? তা আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে এই ইয়ের মাধ্যমে। আমরা হচ্ছে যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে এই কোন কনসেপ্টটা জানি। উম আমি তো এখানে স্লাইড দেখতেও পারতেছি না, দাঁড়াও এক মিনিট। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে হাই টর্ক কেজ মোটর, অর্থাৎ তোমার হচ্ছে যে সরি সরি, আমরা প্রথমে আলোচনা করব ওন রোটর। ওন রোটর মানে যেখানে স্লিপ রিং ব্যবহার করা হয়, ইউজ করা হয় সেইখানে। তো এটা অ্যানালাইসিস খুবই সহজ। আমরা শুরুতে ইন্টারনাল একটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করে দিব স্টার্টিং কন্ডিশনে, যাতে করে আমরা হাই কারেন্ট পেতে পারি। বাট নর্মাল কেসে তো আমাদের হাই টর্কের দরকার নাই, বা আমাদের গুড এফিসিয়েন্সি দরকার। তো আমরা কি করবো, এক্সট্রা রেজিস্ট্যান্সটাকে আমরা বাদ দিয়ে দিব বেটার এফিসিয়েন্সি পাওয়ার জন্য। এবং আমরা এটা স্লিপিং এর মাধ্যমে বোথ অ্যাড করা এবং রিমুভ করা দুটোই আমরা করতে পারবো। বাট ওই যে বললাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এইটাতে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব এক্সপেন্সিভ এবং মেইনটেন্স এর দরকার পড়ে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে চাচ্ছি না যে আমরা একটা যে এরকম জিনিস, আমরা এই দুটা ডিসঅ্যাডভান্টেজকে আমরা যেন ওভারকাম করতে পারি। এই কারণে আমরা কোন দিকে চলে যাব এখন বলো তো? স্কুইরাল কেজ বা তোমার হচ্ছে যে কেজ রোটর ইন্ডাকশন মোটরের দিকে, বুঝতে পারছো? তো কেজ রোটর যদি বলতে যাই, তাহলে আসলে আমাদের কনভেনশনাল যে স্কুইরাল কেজ, সেটাতে আসলে তো আমরা জিনিসটা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের আসলে কি দরকার হবে? সেই ক্ষেত্রে আমাদের আসলে তোমার হচ্ছে যে লো স্টার্টিং টর্ক, লো রেজিস্ট্যান্সের জন্য যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা তো আমাদেরকে সাফার করতেই হবে, কারণ এখানে তো আমি এক্সট্রা রেজিস্ট্যান্স চাইলেও অ্যাড করতে পারবো না, আমাদের সেই মেকানিজম নাই। সো তাহলে আমরা কি করতে পারি? কিভাবে আমরা কেজ রোটর ইউজ করেই আমরা ইনিশিয়ালি একটা হাই স্টার্টিং টর্ক অ্যাচিভ করতে পারি বাই ইউজিং এক্সট্রা রেজিস্ট্যান্স অর হোয়াট এভার? আমরা যদি এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারবো না, তাহলে কোন একটা মেকানিজম করতে হবে, যেই মেকানিজম করে আমরা এই স্টার্টিং কন্ডিশনে অন্তত আমাদের রেজিস্ট্যান্সটাকে হাই করতে পারবো। পরবর্তীতে কমে যাক, ওটা আমাদের সমস্যা নাই। বাট ইনিশিয়ালি অন্তত আমাদের হাই টর্কটা ইনশিওর করার জন্য আমাদের রেজিস্ট্যান্স বাড়াতে হবে। তো কোন একটা মেকানিজম রাখতে হবে। তো সেটা কিভাবে? সেইটার জন্য আসলে দুই ভাবে করা যায়, অর্থাৎ স্কুয়ার কেজ মোটর দুই রকমের হয়। একটা হচ্ছে ডিপ বার রোটর, আর একটা হচ্ছে ডাবল কেজ রোটর। এখন আমরা এই জিনিসটা একটু পড়বো, পড়লে আস্তে করে বুঝতে পারবা। তো প্রথম এই দুইটাই কিন্তু কার ইনক্লুডেড? দুইটাই কিন্তু ওন রোটর ইন্ডাকশন মোটরের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? ওকে, তারপরেরটাতে আমরা আসি, দেখো। আম, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডিপ বার ইন্ডাকশন মোটর। তবে তার আগে আমরা একটু বেসিক থিওরিটা, বা আমরা যেটা বলি যে হচ্ছে দুইটা ইন্ডাকশন, দুইটা টাইপেরই হাই টর্ক কেজ মোটরের জন্যই যে মেকানিজমটা কাজ করে সেটা আমরা একটু দেখি। তো এখানে মেইন ব্যাখ্যাটা লেখা আছে, এটা আমি বই থেকেই নিছি। বাট তোমাদের জন্য একটু মনে করাই দিই। আমরা কিন্তু যখন রোটরের ইন্ডাকশন মোটর পড়ছিলাম, সেখানে একটা এক্স আর, মানে হচ্ছে একটা, এটাকে কি বলে, এটাকে হচ্ছে আমরা বলি যে রিঅ্যাকটেন্স পড়ছিলাম। এখানে এক্স টু নামে লিখছে, যাই হোক এক্স টু লিখি বা এক্স আর লিখি, হোয়াট এভার, এটা কথা হচ্ছে তোমাদের মনে থাকার কথা। ঠিক আছে? তো সেই এক্স রোটর সাইডে থাকে। ঠিক আছে, তোমাদের যদি মনে না থাকে আমি আবারও মনে করাই দিই। এই রোটর সাইডে আমাদের কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল আর একটা ইন্ডাকটেন্স ছিল। ঠিক আছে, তো এই ইন্ডাকটেন্সটাকে আমরা এখন এক্স টু, যেটাকে আমি হয়তো খাতায় এক্স আর নামে লিখছিলাম, সেটা নিয়ে আমি এক্সপ্লেন করবো। তো এইটা তোমাদের লেখাও আছে, এটা হচ্ছে রোটরে কি লিকেজ রিঅ্যাকটেন্স। তো খেয়াল করে দেখো, লিকেজ রিঅ্যাকটেন্স বলতেছিলাম, এটা আসলে এই লিকেজ রিঅ্যাকটেন্স, এটা সিগনিফিকেন্স আসলে কি? সিগনিফিকেন্সটা হচ্ছে লিকেজ রিঅ্যাকটেন্স বলতে বুঝায় মেইনলি কি হয় বলতো, রোটর যে ফ্লাক্স লাইন, রোটর রোটর ফ্লাক্স লাইন আর স্ট্যাটর উইন্ডিং, এদের মধ্যে একটা কাপলিং হয়। তোমাদের যদি মনে থাকে যে এই সাইডে কিন্তু রোটর সার্কিট ছিল,
তো এদের মধ্যে একটা কাপলিং হয়, তো এই কাপলিংটা কতটুকু হচ্ছে না বা কতটুকু লিকেজ হয়ে যাচ্ছে সেটা আসলে রিপ্রেজেন্ট করে এই এক্স আর। বুঝা গেছে? তো সাধারণত আমরা যেটা বলি যে তোমাদের স্টেটরটা এই রোটরের যে বার, রোটর গুলা থেকে একটা বার আকার করে থাকে, তাই না? তোমাদেরকে পড়াইছিলাম, আমি ছবি দেখাইছিলাম, সেগুলো তোমরা আবার একটু স্লাইড 1 2 খুলে দেখো। তো এই রোটর বার থেকে তোমাদের স্ট্যাটরটা যত দূরে থাকবে কাপলিং তত কম হবে, এবং কাপলিং যত কম হবে তোমার কিন্তু এই লিকেজ রিঅ্যাকটেন্সটা তত বেশি হবে। কথা বুঝতে পারছো? বিকজ ইট রিপ্রেজেন্টস লিকেজ রিঅ্যাকটেন্স, এন্ড লিকেজ রিঅ্যাকটেন্স রিপ্রেজেন্টস যে তোমার কতটুকু কাপলিং হচ্ছে না। সো যত দূরে থাকবে কাপলিং তত কম হবে, কাপলিং কম হলে তোমার কি হবে? লিকেজ রিঅ্যাকটেন্স বেশি হবে, লিকেজ রিঅ্যাকটেন্স বেশি হবে মানে এক্স আর বা এক্স টু এটার ভ্যালু বড় হবে। বুঝা গেছে? সো তাহলে আমরা যদি এই লিকেজ রিঅ্যাকটেন্স এর ভ্যালুটা কি করতে চাই, কম রাখতে চাই, তাহলে আমাদের এই কেজ রোটরের যে বারগুলা, সেই রোটর বারগুলাকে আমাদের কি করতে হবে? রোটর সারফেসের খুব কাছাকাছি রাখতে হবে। তাহলে আমাদের খুবই স্মল লিকেজ ফ্লাক্স হবে, এবং স্মল লিকেজ ফ্লাক্সের জন্য আমাদের এক্সআর এর ভ্যালুটাও কি হবে? স্মল হবে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এই জি তোমরা স্যার, আছো? ক্লিয়ার স্যার। আচ্ছা। তো এখন তোমাদের এই যে রোটর যে বারগুলা, এই কারণে রোটর বারের সাথে তোমার এই লিকেজের এবং এক্সআর এর একটা বড় ধরনের সম্পর্ক আছে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এই এক্সআর এর ভ্যালু নিয়ে আপনি এত কনসার্ন কেন, বা এই এক্সআর এর ভ্যালুর সাথে আমাদের এই আজকে যে পড়াশোনা সেটা সম্পর্ক কি? সম্পর্ক আছে, সেটা খেয়াল করে দেখো। আমরা আমাদের মেন উদ্দেশ্য কি বলতো? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে স্টার্টিং কি বাড়ানো, স্টার্টিং টর্ক বাড়ানো। স্টার্টিং টর্ক বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যে রেজিস্ট্যান্স আর আমাদেরকে বাড়াতে হবে। কথা বুঝা গেছে? রেজিস্ট্যান্স আর কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। তো সেই রেজিস্ট্যান্স আর যদি আমরা বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের এই এক্স আরটা কিন্তু কি হইতে হবে? স্মল হইতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটে। এক্স আরটা যত কম হবে তখন তোমাদের আর এর ইম্প্যাক্টটা তত বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে তোমরা হাই টর্ক পাবা। সো এক্স আর এর ইম্প্যাক্টটা কমানো টাই হচ্ছে আমাদের এখানকার মেইন ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, তো সেইটা আমরা আসলে এখন যেভাবে করব, এই রোটরের ডিজাইনটা করে আমরা ব্যাপারটা করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ অফ রোটর। দুই টাইপের কথা বলছিলাম, একটা হচ্ছে ডিপ বার, একটা হচ্ছে ডাবল কেজ। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিপ বার। তো তোমরা যদি ডিপ বারের ছবিটা একটু দেখো, এই ছবিটা আসলে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর কি। তো আমরা ছবিটা একটু দেখি। এই ছবিটা আসলে আমরা দেখতে পারতেছি যে রোটর যে বারটা ব্যবহার করি আমরা রোটরের ক্ষেত্রে, এই টাইপের হচ্ছে একটা রোটর বার, এবং এখানে একটা সিঙ্গেল রোটর বার কি তোমার দেখানো হয়েছে, ডাবল না। পরেরটা দেখবা যে তোমরা ডিপ বার, আর এটা হচ্ছে তোমাদের ওই যে ডাবল তোমাদের কেজ রোটর, যেটা ওখানে দুইটা বার দেখবা আর কি। তা আমরা প্রথমে সিঙ্গেল বার ডিপ বারের ক্ষেত্রে আমরা দেখি আসলে কি করা হচ্ছে। এখানে এমন একটা মেকানিজম করা হচ্ছে, তোমরা ছবিতে দেখো, যে তোমার ডেসক্রিপশনটা আমার যে হ্যান্ড নোট সেটাতে বেশি ডিটেলসে পাবা। খেয়াল করলে দেখবা যে এখানে আমরা এই বারটাকে আসলে তিনটা আসলে পার্টে ভাগ করছি। ন্যারো বার, তারপর হচ্ছে আস্তে আস্তে ডিপ বার। ব্যাপারটা কি তোমরা একটু খেয়াল করলে দেখো, যে এই বারটা এমন ভাবে মেড আপ করা যে এখানে অনেকগুলো লেয়ার আছে, এ নাম্বার অফ লেয়ার্স, এবং এই লেয়ার গুলা সবগুলা প্যারালালি কানেক্টেড। এবং এখানে যে লেয়ার গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের যে এলিমেন্ট এ, উপরে যে লেয়ার, তারপর যে নিচের লেয়ার, তারপর যে নিচের লেয়ার, তুমি যত নিচের লেয়ারে যাবা তত হচ্ছে তোমার কি হবে? তত হচ্ছে তোমার লিকেজ বাড়বে। এমন ভাবে ডিজাইন করা হয়েছে, বুঝতে পারছো? তোমার এই লিকেজটা তত কি হবে? তত লেস ডিপার হবে। আর যত তোমার লেস ডিপার হবে তত কিন্তু তোমার কি হবে বলো তো? লিকেজটা বেড়ে যাবে। আর লিকেজটা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে লিকেজ ফ্লাক্সও বেড়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? তো এখান থেকে তোমরা যদি ছবি দেখো, তাহলে এই জিনিসটা ভালো বুঝবা যে টপ মোস্ট যেটা দেখো, এই টপ মোস্টের লিকেজ ফ্লাক্সটা সবচেয়ে কম। এরপর নিচেরটা দেখো, লিকেজ ফ্লাক্স বেশি, তার নিচেরটা হচ্ছে সবচেয়ে বেশি লিকেজ ফ্লাক্স। বুঝতে পারছো? তো এইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে, যাতে করে আমরা ডিফাইন টাইপস অফ লিকেজ ফ্লাক্স জেনারেট করতে পারি, যেটা হয়তো বা আমাদের হাই টর্কের সময় যখন দরকার হবে তো ওইটা ইউজ করবো। এটা মেকানিজম আমরা একটু পরে দেখবো আর কি। তো এই ডিজাইনটা কেন, কিভাবে কি করা হয়েছে সেটা কি তোমরা বুঝছো? হুম? এই তোমরা কি আসো নাকি, নাকি তোমরা হারাই গেছো? আজি স্যার, কিন্তু এই জিনিসটা একটু মাথায় ঢুকে নাই আর কি। আচ্ছা আরেকবার আচ্ছা একটু এক্সপ্লেন। আচ্ছা, আরেকবার একটু এক্সপ্লেন যদি করতে হয় তাহলে আমি আবারও এখানে একটু ব্যাক করি। দেখো, আমি তোমাদের রিডিং পড়ি তাহলে বুঝাই। এখানে দেখো লাস্টের দিকে দেখো লিখা আছে যে আচ্ছা হ্যাঁ, যে ইফ দ্য বার্ডস of a cage rotor are placed near the surface of a rotor, they will have only a small leakage flux, and the reactance X2 will be small in equivalent circuit. এই লাইনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা?
অর্থাৎ তুমি কেজ রোটরের বারটাকে যত সারফেস রোটরের কাছাকাছি রাখবা, লিকেজ তত কম হবে। আর লিকেজ যদি কম হয়, কাপলিং বেশি হবে। কাপলিং যদি বেশি হয়, লিকেজ যদি কম হয়, তাহলে এক্সআর এর ভ্যালু ছোট হবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য রোটর bars আর প্লেসড ডিপার ইনটু দ্য রোটর সারফেস, রোটর সারফেস থেকে ডিপে রাখা হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে তোমার সারফেসে থাকতেছে না, সারফেস থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে স্ট্যাটরের সাথে কাপলিং কম হবে, কারণ স্ট্যাটর থেকে দূরে সরে যাচ্ছে। কাপলিং যত কম হবে, লিকেজ তত বেশি হবে। মোর লিকেজ, এক্সআর উইল বি লার্জার। এটা বোঝা গেছে কিনা বলো? এইটা কি বুঝছো? এইটা না বুঝলে কিছুই জি বুঝবা স্যার। না। এইটা যদি বুঝো, তাহলে এবার এটার সঙ্গে পরের ছবিটাকে তোমরা লিঙ্ক আপ করো। কিভাবে লিঙ্ক আপ করবা দেখো, আমি ছবিতে যাচ্ছি। এটা ভাই, ড্রয়িং ক্লিয়ার হয় না কেন? উম আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, এখান থেকে আমরা আবার দেখি। দেখো এখানে, দেখো তাহলে ছবিতে আমরা কি দেখতে পারতেছি বলো তো? আমাদের যে এলিমেন্ট এটা, এটা হচ্ছে টপ মোস্ট এলিমেন্ট। তার মানে কি, ও সবচেয়ে কাছে স্ট্যাটরের। ধরো এখানে স্ট্যাটর আছে সাপোজ, তাহলে এটা সবচেয়ে কাছে কে? এ। যেহেতু ও সবচেয়ে কাছে, তাহলে ওর জন্য কি হবে? কাপলিং বেশি হবে। অ্যাগ্রি? তাহলে লিকেজ কম হবে। অ্যাগ্রি? বুঝা যাচ্ছে আমার কথা? লিকেজ যদি কম হয়, জি স্যার। এটার এটার রিয়েক্টেন্স কম হবে না বেশি হবে? কম হবে। লিকেজ কম হলে রিয়েক্টেন্স কম হয়। সিমিলারলি এলিমেন্ট বি আরো দূরে চলে গেছে না? তাহলে কাপলিং কম হবে না বেশি হবে? আরে বাবা, দূরে চলে গেলে রিলেশন কি হয়ে যায়? কমে যায়। আরে তোমাদের যদি কম এইসব কমবে। স্যার। বুঝতে হয় তাইলে তো সমস্যা। এগুলো তো তোমরা হচ্ছে ভালো বুঝো। যদি দূরে চলে যায় তাহলে কাপলিং কম হবে, যোগাযোগ কমে যাবে। কাপলিং কমে গেলে লিকেজ বেড়ে যাবে। বুঝা গেছে কিনা? সম্পর্কে ভাঙন ধরবে, ভাঙন ধরলে এক্স আর এর ভ্যালু কি হবে? কমে যাবে। সরি, বেড়ে যাবে, যেহেতু লিকেজ বেড়ে গেছে। বুঝা গেছে কিনা বলো? এলিমেন্ট সি আরো দূরে, জি স্যার। কাপলিং আরো বেড়ে গেল। লিকেজ, কাপলিং আরো কমে গেল, লিকেজ আরো বেড়ে গেল। লিকেজ বেড়ে গেল মানে এক্স আর সবচেয়ে বেশি পাওয়া যাবে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে। এলিমেন্ট এ তে সবচেয়ে মিনিমাম লিকেজ, আর এলিমেন্ট সি তে ম্যাক্সিমাম লিকেজ। কথা বুঝা গেছে? আমার মনে হয় এরপর আর স্যার না বুঝা। একটু স্যার বুঝছি, কিন্তু জি স্যার স্যার। হ্যাঁ, এটা করতে হবে। আসলে মোটরের ভিতর কিভাবে থাকে এটা একটু দেখতে পারলে ভালো হতো। এটা তো আর দেখাতে পারতেছি না। এটা আসলেই দেখাতে পারলে ভালো হইতো। ঠিক আছে, আসলে এই জিনিসগুলো আমাদের পড়াশোনার লিমিটেশন। দেখা গেছে যে আমরা আসলে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল নলেজের সাথে পরিচয় করাইতে পারি না আর কি। এগুলো তোমাদের ল্যাবে যদি থাকে দেখো, আসলে সব ল্যাবে থাকেও না। আমরাও এগুলো অনেক সময় না দেখি পড়াশোনা করছি। ঠিক আছে, এইটুকু জিনিস তো আমার আসলে সরি বলে নিতে হচ্ছে আর কি। তবে তোমরা ইন্টারনেটে সার্চ দিলে হয়তো বা দেখতে পারবা। ঠিক আছে, বাট ওইটা আসলে সামনাসামনি না দেখলে কতটা এই আর কি। বারগুলাকে চোখের সামনে দেখতে পারলে সবচেয়ে ভালো হইতো আর কি। আচ্ছা, so আমার ধারণা ভিজুয়ালি আমি তোমাদের মোটামুটি বুঝাইতে পারছি। এখন আমরা আসি যে তোমার এই মেকানিজমটা কি, বা কোন মেকানিজমে কাজ করতেছে। এই দ্বারা হচ্ছেটা কি? আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। তো আমরা একটু দেখি এখানে কি মেকানিজমে কাজ করতেছে। তো প্রথমে তোমরা একটু দেখো। উম এই ধরো, আমি কি একটু সরে গেছি স্লাইড থেকে? জুমে ক্লাস নিতে গেলে একটা সমস্যা। হ্যাঁ, আমরা আবার ফেরত আসছি। তো তাহলে আমরা দেখো এখানে, তো ছবিটা আমি পাশে রাখছি আবার, যেহেতু সমস্যা হবে বারবার না বুঝতে গেলে। আচ্ছা, স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্তেছো? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তোমরা যারা পরে আসছো তোমাদেরকে বলি, তোমরা একটু তোমাদের ক্লাস রোল গুলা চ্যাট বক্সে লিখে দিও আর কি। ঠিক আছে, ক্লাস রোল বলতে আর কি তোমাদের স্টুডেন্ট আইডি, পরে ওটা দেখে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। তবে আমি মনে হয় তোমাদের সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, কারণ তোমরা 12 জন আসছো মোটামুটি। সো সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া যায়, বাট তাও লিখে দিও। ঠিক আছে, অনেকে তো ক্লাস টাস করো না। আচ্ছা, তো আমরা একটু আসি। দেখো তাহলে এবার আমরা ডিপ বার রোটরের হচ্ছে যে আমরা একদম অপারেটিং প্রিন্সিপালে চলে যাই। খুবই সহজ। যে যখন তোমার স্টার্টিং, তখন আমাদের কি দরকার বলো তো? তখন আমাদের আসলে হাই রেজিস্ট্যান্স দরকার, তাই না? স্টার্টিং কন্ডিশনে আমাদের হাই রেজিস্ট্যান্স দরকার, কারণ হাই রেজিস্ট্যান্স পেলে আমরা কি পাবো বলো তো? টর্কটা হাই পাবো। বাট আমাদের একটা প্রবলেম। কি প্রবলেম বলো তো? যে সেই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি যেটা, সেটা কিন্তু লো হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র স্টার্টিং কন্ডিশনেই আমরা কি চাই? হাই রেজিস্ট্যান্স চাই। পরবর্তীতে এটাকে আমরা কমায় ফেলবো। তাহলে আসলে আমরা কি করতে পারি? আমাদের কি করা উচিত বলো তো? তাহলে আমরা যেটা করতে পারি, যে স্টার্টিং কন্ডিশনে আমরা কিন্তু আমাদের যেই বটম লেয়ার সিটা আছে,
এই বটম লেয়ার সি এর কিন্তু আমরা বলছিলাম কি বলতো এক্স আর বেশি, মানে ইম্পিডেন্স অনেক বেশি। ঠিক আছে, এটা মোর ইম্পিডেন্স আমাদেরকে শো করে। তাহলে আমরা যে কন্ডিশনটা হচ্ছে নিচে ইম্পিডেন্স সবচেয়ে বেশি আর উপরে ইম্পিডেন্স সবচেয়ে কম, তাহলে কিন্তু যেহেতু উপরে ইম্পিডেন্স কম, তাহলে উপরে কিন্তু কারেন্ট ফ্লো বেশি হবে, আর নিচে কিন্তু কারেন্ট ফ্লো কি হবে, কম হবে। এটা তো তোমরা বুঝো, এটা তো আর না বুঝানো কিছু নাই। সো তাহলে খেয়াল করে দেখো, একটা কিন্তু আমরা আনইকুয়াল কারেন্ট ডিস্ট্রিবিউশন পাচ্ছি একটা বারের মধ্যেই, যেহেতু পুরা বারটার মধ্যে আমাদের এই ইম্পিডেন্সটা ইউনিফর্মলি না। এই পুরা বারের মধ্যে আমাদের কি নিচের দিকে ইম্পিডেন্স বেশি, উপরের দিকে ইম্পিডেন্স কম, তাই আমরা কারেন্ট উপরে বেশি পাবো, নিচে কম পাবো। অর্থাৎ একটা বারের মধ্যে আমরা আনইকুয়াল কারেন্ট পাচ্ছি। এই ব্যাপারটা সবাই বুঝছো কিনা? এই ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যালো? এই তোমরা কি আমাকে শুনতেছো? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা কি বুঝছো তোমরা? এই যে আনইকুয়াল যে কারেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে ইম্পিডেন্স ডিফারেন্ট জি হওয়ার স্যার, জন্য। বুঝতে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটার ইফেক্টটা কোথায়, বা এটা আমাদের কেন, এটা আমাদের কিভাবে হেল্প করবে খেয়াল করে দেখো। তাহলে আলটিমেটলি তোমার যেহেতু এখানে একটা আনইকুয়াল কারেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে সবকিছু চিন্তা করব একটা ইফেক্টিভ একটা ইফেক্টিভ রিয়েক্টেন্স দিয়ে। ইফেক্টিভ রিয়েক্টেন্স জিনিসটা আসলে কি, যে খেয়াল করে দেখো, যে আমাদের যেহেতু এখানে প্রতিটা লেয়ারে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, সো আমরা একটা ওভারঅল ইফেক্টিভ রিয়েক্টেন্স বা ওভারঅল একটা ইফেক্টিভ ইম্পিডেন্স নিয়ে আমরা কাজ করব। তো যেটা হয়, যেহেতু উপরে এখন সবচেয়ে কম, নিচে সবচেয়ে বেশি ইম্পিডেন্স, ওভারঅল ইম্পিডেন্সটা মোটামুটি কি থাকে, হাই থাকে। একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা আমাদের মোটামুটি হাই হয়। এবং এই ইফেক্টিভ ইম্পিডেন্স হাই হওয়ার জন্য, বা আমাদের একটা হাই রোটর রেজিস্ট্যান্সের জন্য, আমরা ইনিশিয়াল কন্ডিশনে একটা হাই টর্ক পাই, লো কারেন্ট পাই, এবং আমাদের এফিসিয়েন্সিটা সেক্ষেত্রে একটু কম হলেও আমাদের ইনিশিয়াল টর্কটা যেহেতু হাই দরকার, সেটা আমরা অ্যাচিভ করতে পারি। বুঝা গেছে? তাহলে নর্মাল অপারেটিং কন্ডিশনে কি করব বলতো? নর্মাল অপারেটিং কন্ডিশনে আমরা এমন একটা কাজ করব যাতে করে কি হয়, যাতে করে আমরা কি করতে পারি, রেজিস্ট্যান্সটা কমায় ফেলতে পারি, তাই না? রেজিস্ট্যান্সটা কমায় ফেলতে পারি, এবং সেই কমানোর জন্য তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই নিচের দিকের সি বি এদেরকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, যাতে করে শুধু এ অ্যাক্টিভ থাকে। তাহলে আমরা লো রেজিস্ট্যান্স অ্যাচিভ করতে পারবো। একটা বারের মধ্যে এভাবে বিভিন্ন লেয়ারে ইম্পিডেন্সের ডিফারেন্ট করার কারণে আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিজায়ার্ড যখন যেই ধরনের রেজিস্ট্যান্স দরকার, সেটা আমরা অ্যাচিভ করতে পারি। কথা বুঝা গেছে? জি স্যার। এখানে দেখবা যে নর্মাল অপারেটিং কন্ডিশনের জন্য যেটা বলছে সেটা হচ্ছে কি, যে আমরা এমন ভাবে কাজ করব যাতে করে আমরা কি হয়, যে তোমার প্রত্যেকটা পার্টে তখন ইম্পিডেন্সটা প্রায় ইকুয়াল হয়ে যায়, তাহলে ইকুয়াল কারেন্ট হবে। আর ইকুয়াল কারেন্ট যদি হয়, তাহলে এটা আমাদের তখন হচ্ছে লো রেজিস্ট্যান্স হিসেবে শো করবে। বুঝা গেছে? তো এইটাই আর কি এখানে বলছে, এখানে আসলে আর কিছু বোঝানোর তেমন একটা নাই আর কি। এই এবার আমরা হচ্ছে যে ব্যাখ্যাটাতে যাব, সেটা হচ্ছে আমাদের, আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে ডিব্বার রোটরের একটু সার্কিট। সার্কিটটা বোঝা তেমন কঠিন কিছু হবে না, অলরেডি তোমরা যদি থিওরি বুঝো তাহলে সার্কিটটা খুব বোঝা খুব সহজ। সার্কিটটাতে আমরা যেটা করছি, আমাদের যেই বটম টপ বারের মধ্যে যেই আমাদের চেঞ্জটা হচ্ছে, এটাকে আমরা ইয়ে দিয়ে রিপ্রেজেন্ট করছি সার্কিটের মাধ্যমে। আমাকে একটা জিনিস বলো তো দেখি, যে কোনো তার, তার মধ্যে দিয়ে আসলে যখন কারেন্ট পাস করে, আমরা বলতে পারি কি তার তো একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? অবশ্যই রেজিস্ট্যান্স আছে। আর অবশ্যই তার মধ্যে একটা ইন্ডাকটেন্সও থাকে। বুঝা গেছে? ক্যাপাসিটেন্স নাই, কারণ ক্যাপাসিটেন্স হইতে হইলে কি হইতে হবে বলো তো? ক্যাপাসিটেন্স কিভাবে ফর্ম করে? উপরে একটা কন্ডাক্টর থাকতে হবে, নিচে একটা কি থাকতে হবে, ডাইলেকট্রিক মিডিয়াম, তারপর আবার নিচে একটা কন্ডাক্টর থাকতে হবে। বুঝা গেছে? তাহলে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। এটা তো জানো নাকি, করছো না এটা? জি স্যার। সো এইখানে জি কিন্তু স্যার। এরকম বারগুলোর ক্ষেত্রে কি এরকম কিছু আছে? এখানে তো ডাইলেকট্রিকের কোনো কনসেপ্টই নাই। পুরা বার জুড়েই কি শুধু কপার কপার কপার, বা বলতে পারো শুধু কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। সো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল যদি শুধু থাকে, তাহলে ওদের আমরা যখন সার্কিট ইকুইভ্যালেন্ট বা লাম্পড এলিমেন্ট দিয়ে লিখতে চাই, তখন শুধুমাত্র আর আর এল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। দ্যাটস ওয়াই দেখো এখানে টপ বারের ক্ষেত্রে আর এল, আর এল ওয়ান, আর এল টু, আর এল থ্রি এভাবে রিপ্রেজেন্ট করছে।
এই ইন্ডাকটেন্সের ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। ইন্ডাকটেন্সের ভ্যালু কেন চেঞ্জ হচ্ছে সেটা তো মাত্র এক্সপ্লেন করলাম, তাই না? এটা তো আর তোমাদের বলতে হবে না যে তোমার নিচ থেকে নিচের দিকে তোমার কি, নিচের দিকে হচ্ছে তোমার ওই যে কাপলিং কম হয়, তাহলে ইন্ডাকটেন্স বেশি হয়। ইন্ডাকটেন্স বেশি হলে তো কি হবে, এল এর ভ্যালু চেঞ্জ হবে। তো আর এর ভ্যালুটা ফিক্স থাকলেও এল এর ভ্যালুটা কি হচ্ছে, এভাবে চেঞ্জ হচ্ছে। তো এল চেঞ্জ হলেই কি আমার ওভারঅল ইম্পিডেন্স চেঞ্জ হয়ে যাবে, ওভারঅল ইম্পিডেন্স চেঞ্জ হলেই আমার কারেন্টে সেটার ইম্প্যাক্ট পড়বে। এবং এরা সব প্যারালালি কানেক্টেড, দ্যাটস ওয়াই একটা বারের মধ্যে, সো এরা সবাই প্যারালালি কানেক্টেড। আপার ওয়ান্স হ্যাভ এ স্মলিং ইন্ডাকটেন্স, স্মলার ইন্ডাকটেন্স, লোয়ার ওয়ান্স হ্যাভ এ লার্জার ইন্ডাকটেন্স। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি এই স্লাইড পর্যন্ত বুঝতে পারলাম। এইবার আরেকটা স্লাইড তোমরা একটু দেখো, এইটা আসলে দুই বই থেকে নিছি। আমার ভাল লাগছে কারণ দুইটা ভাবে তারা দেখাইছে, সার্কিট দিয়েও দেখাইছে, আবার একটা ফিজিক্যাল ডায়াগ্রাম দিয়েও দেখাইছে। এইবার মনে হয় তোমরা যেটা চাচ্ছিলা সেটা অনেকখানি বুঝবা। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের স্ট্যাটর, আর এইটা হচ্ছে তোমাদের রোটর বার। তাহলে আমাকে বলো তো দেখি, রোটর বারের উপরে যে অংশটা যেটাকে আমি এক্স দিয়ে মার্ক করছি, এটা কি স্ট্যাটরের কাছাকাছি না? তাহলে কাপলিংটা কি, কাপলিংটা তোমাদের কি হচ্ছে, বেশি হচ্ছে না? আর যত বেশি হবে। বারের নিচে যাচ্ছ, এক্স মার্ক দিয়ে নিচে দিয়ে যে বুঝাইছি কি, এটা এ, এটা সি। তাহলে ওই যে ছবিতে দেখছিলা এ, বি, সি, তাহলে সিটা কি সবচেয়ে দূরে। যখন দূরে যাচ্ছে তখন এই কি ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা দেখছো, ফ্লাক্স কাপলিংটা কমে যাচ্ছে, তাহলে তোমার কি হয়ে যাবে, লিকেজ বেড়ে যাবে। বুঝা গেছে? সো লিকেজ ইন্ডাকটেন্স হাইয়ার হয়ে যাবে। এ পর্যন্ত কি বুঝাতে পারলাম? জি স্যার, বুঝছি এখন স্যার। এই হচ্ছে তোমার ডিব্বার মোটরের পুরা আলোচনা। আমার মনে হয় যে ডিব্বার মোটর যদি বুঝো, তাহলে ডাবল কেজ বুঝতে আর খুব বেশি সময় লাগবে না। ডিব্বার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? কারো কোনো কোশ্চেন আছে ডিব্বার না নিয়ে? স্যার। আচ্ছা, তোমরা অনেকেই আসছো দেখতেছি, কারো কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমরা চলে যাই 13 নাম্বার স্লাইডে। এবার হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এইখানে আমি একটু স্লাইডে ভুল করছি। আচ্ছা, এটা ডিব্বার হবে না, এটা হবে ডাবল কেজ। আচ্ছা, আমার মাত্র মাথায় আসলো, এটা আমি সিরিয়ালটা ভুল দিয়ে রাখছি, ডাবল কেজ। আচ্ছা, যাক, আমি এডিটের স্লাইডটা, আগের স্লাইডটা রিমুভ করে দিয়ে এটা আপলোড করে দিব, সমস্যা নাই। তো এটা হচ্ছে ডাবল কেজ রোটরের ক্ষেত্রে। তো ডাবল কেজ রোটরের ক্ষেত্রে দেখো, আগে আমরা একটু ছবিটা দেখি, ছবিটা দেখার পর আমি তোমাদের ডেসক্রিপশন গুলো একটু মুখে বলে বুঝাই দিব, বাকিগুলো সব খাতায় লেখা আছে আসলে, অত বেশি কিছু বুঝানোর নাই। ছবিটা আমরা আগে একটু দেখি, স্ট্রাকচারের ছবিটা। তো আগে একটু বলে নি, মানে ডাবল কেজ রোটর আর ডিপবারের মধ্যে পার্থক্যটা কি, দুটাই স্কুইরাল কেজ, বা দুটার মধ্যে ডিফারেন্টটা কি। ডাবল কেজ ইন্ডাকশন মোটর হচ্ছে যে এখানে দুইটা রোটর উইন্ডিং থাকবে বা দুইটা রোটর বার থাকবে। আমার কথা বুঝতে পারছো? একটা ইনার, একটা আউটার। তোমাদের আগের যে ডিপবারটা পড়াইছি ওখানে কিন্তু একটাই বার ছিল, একটা বারের মধ্যে আমরা এ, বি, সি তিনটা লেয়ার করছিলাম। বাট এইখানে দেখো, তোমাদের বাইরে একটা কেস বা বাইরে একটা বার আছে, ইনার একটা কেস বা ইনার একটা বার আছে, একটা লাল কালি দিয়ে দেখাচ্ছে রেড, আর একটা তোমার ব্লু দিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছো আমার কথা? আউটারটা কি হবে বলো তো? আউটারটার ক্ষেত্রে লিকেজ ফ্লাক্স কম হবে না বেশি হবে? আউটার কেসটা কিন্তু তোমার কি, বলো তো দেখি, আউটার কেসটা কি বেশি কাছাকাছি না? জি স্যার। হ্যালো? আচ্ছা, তো এখানে একটু ব্যাপার আছে, আমরা ওই বর্ণনাতে আগে একটু যাব। বাট ছবিটা তোমরা কি বুঝতে পারছো যে দুইটা উইন্ডিং আছে, এবং দুইটা উইন্ডিং ব্যবহার করার একটা রিজন আছে। তোমরা, আমরা হচ্ছে যে এটা পড়াইতে গেলে বুঝবা আর কি। তো আগে হচ্ছে এই ছবিটা তাহলে আমরা মোটামুটি দেখে ফেলছি। আচ্ছা, ছবিটা আমরা আরেকটু এক্সপ্লেনেশনে যাই আসলে, কারণ আরেকটু এক্সপ্লেনেশনে না গেলে তোমাদের বুঝতে আর একটু প্রবলেম হবে। তো আমরা আরেকটু এক্সপ্লেনেশনে যাই। দেখো, একদম যে আউটার কেসটা দেখো, আউটার কেসটার এরিয়া বড় নাকি ইনার কেসটার এরিয়া বড়, বলো তো দেখি, কোনটার এরিয়া বড়? আউটার কেজের বড় নাকি ইনার কেজের বড়? এটা ছবি দেখলেই বলা যায়। ইনার কেস। ইনার কেজের এরিয়া বড়, রাইট। আউটার কেজের এরিয়া কিন্তু কম। আচ্ছা, এরিয়ার সাথে একটা সম্পর্ক আছে তাই এটা বলতেছি। আচ্ছা, দুটাই কন্ডাকটিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হাই রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, লাইক হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ব্রোঞ্জ, মানে ওই টাইপ জিনিসপাতি দিয়ে তৈরি, ওটা আমাদের চিন্তার বিষয় না। বাট আউটার কেসটার এরিয়া কি কম, ইনার কেসটার এরিয়া কি বড়। এখন কথা হচ্ছে এই এরিয়ার সাথে ব্যাপার স্যাপারটা আসলে কি। খেয়াল করে দেখো, আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আউটার কেজ, আউটার কেসটা হাই রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হায়ার রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আমি আবারও রিপিট করতেছি, আউটার কেসটা হচ্ছে হায়ার রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি।
আর ইনার কেসটা হচ্ছে লো রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাকে বলো তো হাই আর কখন লাগে? স্টার্টিং কন্ডিশনে, দা নর্মাল অপারেটিং কন্ডিশনে? একজন উত্তর দাও। হাই আর, স্টার্টিং কন্ডিশন। রাইট, হাই আর লাগে স্টার্টিং কন্ডিশন, আর লোয়ার কখন লাগে? নর্মাল অপারেটিং কন্ডিশনে। তাহলে তোমরা মনে হয় তোমাদের উত্তর পেয়ে গেছো দুটা কেন রাখা হয়েছে। দুটা কেন রাখা হয়েছে বলো তো? কেন দুইটা? হাই আর হচ্ছে বলো আব্দুল আজিজ। ইনিশিয়াল টর্ক বাড়াইতেছে। হ্যাঁ, তার মানে ইনিশিয়াল কন্ডিশনে আমরা আউটার কেজ ইউজ করব, আর নর্মাল অপারেটিং কন্ডিশনে আমরা ইনার কেজ ব্যবহার করব। দুইটাকে একসাথে ব্যবহার করব না। বুঝা গেছে? এখন দেখো এদের মধ্যে আমরা আবার স্লিট রাখছি একটা, তাই না? কানেক্টিং স্লিট রাখছি আমরা। এই স্লিটটা আসলে কি করে আসলে? এই স্লিটটা আসলে, এই যে ওদের মধ্যে যে লিকেজ ফ্লাক্স হয়, খেয়াল করে দেখো যে আউটার কেজের ক্ষেত্রে কিন্তু তোমার কি লিকেজ ফ্লাক্সটা কম হবে, আর ইনার কেজের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে দেখো তো, লিকেজ ফ্লাক্সটা বেশি হচ্ছে। বুঝা গেছে আমার কথা? সো এই স্লিটটা আসলে আমরা রাখি যে তোমার হচ্ছে এই লিকেজ ফ্লাক্স যেটা থাকে অ্যারাউন্ড ইনার কেজ, এটা যেন তোমার বেশি থাকে অলওয়েজ। এটা হচ্ছে তোমাদের একটা টার্গেটের মতো করে এখানে রাখা হয় আর কি। ঠিক আছে? কারণ লিকেজ যত বেশি হবে, তত তোমার ওর রেজিস্ট্যান্স বলো, মানে ইম্পিডেন্স বলো, কন্ডাক্টেন্স বলো, এগুলো কম, ইন্ডাকটেন্স বলো সেটা হচ্ছে, ইম্পিডেন্স বলো সেটা কিন্তু কি হবে, কম হবে। ঠিক আছে? এই ছবিটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ছবিটা যদি বুঝো অপারেটিং প্রিন্সিপাল, তোমরা আমার মনে হয় অর্ধেক বুঝে গেছো আর কি। সব এক জিনিস আর কি। কোনো কোশ্চেন আছে? তার মানে আমাকে এখন উত্তর দাও। এবার আমি একজনকে একটু পড়া ধরবো। কাকে পড়া ধরা যায়? আকাশকে পড়া ধরি। আকাশ আসো? আকাশ, নাকি পড়া ধরবো জি দেখে স্যার। চলে গেছো? আচ্ছা, আকাশ আছে। আকাশ, তাহলে আমাকে একটু বলো তো দেখি, আউটার কেজ নাকি ইনার কেজ, কার লিকেজ ফ্লাক্স বেশি? লিকেজ স্যার ফ্লাক্স, আউটার কেস। আউটার কেজে লিকেজ ফ্লাক্স বেশি? আহারে, ছবিতেই তো বলা আছে আউটার কেজে লিকেজ ফ্লাক্স কম। আউটার কেজে লিকেজ ফ্লাক্স কম দেখেই তো রেজিস্ট্যান্স তোমার কি, অবশ্য রেজিস্ট্যান্স হাই কেন, হাই রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ওইটাই শোনা। আউটার কেজে তো লিকেজ রেজিস্ট্যান্স কমই হবে, তাই না? ও জি স্যার। আচ্ছা, আওয়াজ হচ্ছিল পটপট করে। তো এটাই। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো? আউটার তোদের কেজের ক্ষেত্রে কি স্যার রেজিস্ট্যান্স হবে নাকি রিঅ্যাকট্যান্স হবে? কথা বুঝি নাই, কি বললা? ডাবল কেজের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্স হবে না রেজিস্ট্যান্স হবে? আমি তো কথা শুনতে পারি নাই, আবার একটু বলো তো। ডাবল কেজের ক্ষেত্রে কি স্যার রেজিস্ট্যান্স হবে নাকি রিঅ্যাকট্যান্স হবে? আচ্ছা শোনো, এখানে রেজিস্ট্যান্স রিঅ্যাকটেন্স ওয়ার্ড দুইটা হচ্ছে যে আসলে তোমাদেরকে একটু কনফিউজ করতেছে, আমি বুঝতে পারছি। এইখানে আমরা রেজিস্ট্যান্স হবে। ঠিক আছে? ব্যাপারটা এক্সপ্লেনেশন করা হচ্ছে এইভাবে যে আউটার কেসটা হাইয়ার রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই হাই রেজিস্ট্যান্স। আর ইনার কেসটা হচ্ছে যে লোয়ার রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই লো রেজিস্ট্যান্স। আর লিকেজ ফ্লাক্স হচ্ছে আউটার কেজের কম, ইনার কেজের বেশি। বুঝা গেছে? এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝছি আচ্ছা, স্যার। তাহলে আমরা এই স্লাইড থেকে মনে হয় একটু যাই। আচ্ছা শোনো, আমার মিটিং 1 মিনিট পরে শেষ হয়ে যাবে, যেহেতু আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করি না, ফ্রি ভার্সন ইউজ করি। আর এখন জুমের সিস্টেম হচ্ছে যদি মিটিং শেষ হয়ে যায় 10 মিনিটের আগে লিংক দেওয়া যায় না। তা আমি তোমাদেরকে 10 মিনিট পর আবার লিংক দিব, তারপর জয়েন করবা। একটা আরেকটা মিটিংয়েই তোমাদের পড়া শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তো আমি আর জি নতুন স্যার, করে নাস্তা শুরু ব্রেক। কর। হ্যাঁ, নাস্তা ব্রেক, হ্যাঁ। যাও, তোমাদের হচ্ছে যে আহ, এরপরই আমি আবার এটা এক্সপ্লেনেশন থেকে আসবো আর কি, ঠিক আছে? ওকে, তাইলে তোমরা 10 মিনিট পর লিংক দিলে আবার জয়েন দাও।